হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিও টপিকটি তোমরা ইতোমধ্যে জেনে গেছো যে আজকে কি বিষয়ের উপর আমরা ভিডিও করবো। সো দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। আচ্ছা, আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 4 মূলধন ও মুনাফাজাত লেনদেন সম্পর্কে কি আমরা চিহ্নিত করব। এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, এখানে কিছু লেনদেন বা কিছু ঘটনা দেওয়া আছে। এই ঘটনাগুলো বা লেনদেনগুলোকে আমরা চিহ্নিত করব কোনটা মূলধন জাতীয় এবং কোনটা মুনাফা জাতীয়। ফার্স্ট কথা, মূলধন এবং মুনাফার মধ্যে কনফিউশন দূর করে নেবে। মূলধন কি, যেটা দীর্ঘমেয়াদী লেনদেনগুলো ক্ষেত্রে ঘটে, আর মুনাফা কোনটা, যেটা নিত্য প্রয়োজন বা নিত্য দিনের যে লেনদেনগুলো আছে সেগুলোকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন। ঠিক আছে? সো আমরা এখন এই জিনিসটাকে আমরা এখানে ইউজ করব। যেমন দেওয়া আছে মূলধন আনয়ন ব্যয়। আমরা ব্যবসার উদ্দেশ্যে কি করছে, মূলধন নিয়ে এসেছি, মানে ক্যাপিটাল ইনভেস্ট করছি। এটাকে লং টার্ম একটা ইনভেস্টমেন্ট না, আমার ব্যবসার জন্য সেটা আমরা আয় হলো না। সো যেহেতু ব্যবসায়টার জন্য একটা লং টার্ম জিনিসটা মূলধন, তো দ্যাটস ওয়াই এটাকে মূলধন যাতে কি আয়, ব্যবসার জন্য কি আমার আয় হয়েছে, কারণ কি মূলধন আমি পাইছি। নেক্সট কি, জমি, দালান কোঠা, আসবাবপত্র কি ক্রয়। স্থায়ী সম্পত্তি যদি ক্রয় হয় তাহলে কি সেটা মূলধনজাত ব্যয় হবে। আর যদি স্থায়ী সম্পত্তি যদি বিক্রয় করি সেটার পরিবর্তে কি হবে, আমি টাকা পাবো না। দ্যাটস ওয়াই সেটা কি হবে, বিক্রয় হবে। সেটা কি মূলধন জাতীয় আয় বা প্রাপ্তির মধ্যে আসবে। নেক্সট, জমি ক্রয় রেজিস্ট্রেশন খরচ। স্থায়ী সম্পত্তি ক্রয় করার সময় সেটা সংক্রান্ত যদি আরো অতিরিক্ত কোনো লেনদেনের সৃষ্টি হয় বা অতিরিক্ত কোনো খরচের সৃষ্টি হয়, সেটাকে কি করবো, আমরা স্থায়ী সম্পত্তির খরচের সাথে কি ইনক্লুড করবো। ঠিক আছে? সো আমরা জমি কিনছি, জমি কেনার পর কি হলো, জমি ক্রয় সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য কি খরচ হলো, সো এটাকে জমি ক্রয়ের মধ্যেই পড়বে, আর এটাকে তাহলে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আসবে। নেক্সট, আসবাবপত্র বহন করছে, তাহলে এটাও কি স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর কারো অতিরিক্ত খরচ সৃষ্টি হয়েছে, বহন খরচ, তাই না? সো এটাকে মূলধনজাত ব্যয়। যেমন ফ্রিজ ক্রয়, ফ্রিজ কিনলে তুমি, এখন তুমি কেনার পর সেটা কি করলো, বাসায় নিয়ে আসবে, তুমি তো হাতে করে নিয়ে আসবে না, তাই না? তুমি একটা পরিবহন ভাড়া করলা, সে পরিবহনে একটা খরচ দিতে হবে না, সেটা ফ্রিজে খরচের সাথে কি ইনক্লুড করা হবে। সো দ্যাটস ওয়াই এটা কি মূলধনজাত খরচের মধ্যে আসবে। নেক্সট, স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি। আমরা যে কোনো ফোন আমরা যত ইউজ করবো তত কি এটার তোমার কার্যক্ষমতা হ্রাস পাবে। এই হ্রাস পাওয়া, এই নিয়মিত যে কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে, এটাকে বলবো আমরা মুনাফা জাতীয় ব্যয়, কারণ কি নিত্যদিন ঘটতেছে এই ক্ষয়টা। দ্যাটস ওয়াই কি এটা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে। আচ্ছা, পণ্য ক্রয়। পণ্য কি আমরা নিত্যদিন কিনি, সো পণ্য যদি ক্রয় করি তাহলে হবে কি এটা মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু যদি পণ্য বিক্রয় করি তখন সেক্ষেত্রে হবে কি মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে। নেক্সট, বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচকে আমরা মুনাফা জাতীয় ব্যয়, কারণ কি বিজ্ঞাপন আমরা যে কোনো সময় দিতে পারি, আজকে দিতে পারি, কালকে দিতে পারি, আপনার নির্দিষ্ট মেয়াদ 1 বছরের জন্য বিজ্ঞাপন দিতে পারি, বা 6 মাসে বা প্রতিদিন বা সাপ্তাহিক এরকম দিতে পারি। দ্যাটস ওয়াই কি এটা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে। নেক্সট, সেবার বিনিময়ে কমিশন প্রাপ্তি। আমি সেবা দিছি, কমিশন কি পাইছি, দ্যাট ইজ ওয়াই কি একটা মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে। শেয়ার বিনিয়োগে লভ্যাংশ। লভ্যাংশ কি লাভের অংশ। শেয়ার বিনিয়োগ করছি, কোম্পানিতে যে লাভ করছি সে লাভের কি একটা অংশ আমি পাইছি, দ্যাট ইজ ওয়াই এটা মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসবে। বেতন মজুরি প্রদান। আচ্ছা, বেতন মজুরি আমরা প্রায় কি এটা প্রতি মাসে দিই না, কখনো দিনের টাকা দিনেই দিই, বা কোনোটা প্রতি মাসে দিই। সো এটা নিত্য হচ্ছে না, নিত্য মাসে হচ্ছে না, এটা দ্যাট ইজ ওয়াই এটা কি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে। যদি বেতন বা মজুরি প্রাপ্তি করতাম তাহলে কি সেটা মুনাফা জাতীয় আয়ের মধ্যে আসতো। ওকে, নেক্সট, বাড়ি ভাড়া প্রাপ্তি। ওই যে বাড়িটা আমি ভাড়া দিছি, প্রতি মাসে আমি ভাড়া পাচ্ছি, ভাড়ার টাকা কি পাচ্ছি, তাহলে কি সেটা মুনাফা জাতীয় আয়। কিন্তু যদি প্রদান করতাম তাহলে কি নগদ টাকা আমার চলে যাচ্ছে প্রতি মাসে, দ্যাটস ওয়াই কি সেটা হবে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে। ওকে, বিনিয়োগের সুদ প্রাপ্তি। আমি বিনিয়োগ করছি, আমাকে সেই কোম্পানি থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে একটা ইন্টারেস্ট আমাকে দিচ্ছে, দ্যাটস ওয়াই সেটা কি মুনাফা জাতীয় আয়। ঠিক আছে? তো বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান। এই যে এটাকে বলবো আরেক কথা, ডাক ও তার প্রদান। ঠিক আছে? টেলিফোন ও বিদ্যুৎ বিল, এটাকে কি বলবো আবার, ডাক ও তার। সো এটাকে কি বলবো, মুনাফা জাতীয় ব্যয়, কারণ প্রতি মাসে আমি বিল দিচ্ছি, তা সো দ্যাটস ওয়াই এটা মুনাফা জাতীয় ব্যয়, কারণ এই খরচটাকে নিত্য ঘটতেছে আমাদের। নেক্সট, ঋণ গ্রহণ। ঋণ কি আমার প্রতিদিন নেই? অবশ্যই না, আমরা নির্দিষ্ট মেয়াদের জন্য তো ঋণ নেই। ঠিক আছে? সো এই যে নির্দিষ্ট সেটা হোক 6 মাস হোক, 1 বছর হোক, 5 বছর হোক, সো এই 6 মাস, 1 বছর, 5 বছর মেয়াদি যে ঋণটা, এটাকে বলবো কি আমি
যে মূলধন জাতীয় আয়, ঋণ নিছি মানে কি টাকা আমার আসে, দ্যাটস ওয়াই এটা মূলধন জাতীয় কি আয়ের মধ্যে আসবে। কিন্তু ঋণের সুদ, আমি ঋণ নিয়েছি, এখন ধর আমি ব্যাংক থেকে ঋণ নিছি, ব্যাংকে প্রতি মাসে একটা ইন্টারেস্ট কাটবে না আমার লোনের উপরে, এটার প্রতি মাসে কাটে যেহেতু, তাহলে কি ঋণের যে ইন্টারেস্ট এটা কি মুনাফা জাতীয় কি তাহলে ব্যয়ের মধ্যে আসবে, কারণ নিত্য এই ইন্টারেস্টটা কি কাটা হচ্ছে আমার এখান থেকে। নেক্সট, আসবাবপত্র, দালান কোঠা, বড় ধরনের মেরামত খরচ, যে কোন প্রকার স্থায়ী সম্পত্তি যদি বড় ধরনের কোনো মেরামত খরচে সংঘটিত হয় সেটাকে আমরা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়বো। ঠিক আছে, যেমন কি টায়ার ক্রয় বা হচ্ছে কোনো একটা ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে, আমি সেটাকে সারাই নিয়ে আসবো। ইঞ্জিন তো প্রতিদিন নষ্ট হবে, প্রতিদিন আবার তো সারাবো না, তাই না? সো যখন আমার এটা বড় ধরনের কোনো মেরামত খরচ হবে সেটাকে বলবো মূলধন জাতীয়। আর যেই জিনিসগুলো নিত্যদিন ঘটতেছে, মানে পেট্রোল প্রায় আমার শেষ হয়ে যায়, পেট্রোল ভরবো, ডিজেল ভরবো, তাই না? সো এটা কি দৈনন্দিন যে মেরামত খরচ যেটা থাকে সেটাকে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে। সো এই হচ্ছে মুনাফা জাতীয় বা মূলধন জাতীয় লেনদেনে চিহ্নিত করার সিস্টেম। এখন আমরা আর একটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন কি কি কারণে সৃষ্টি হয়? নতুন পণ্যের গবেষণা ব্যয় বা পরীক্ষা ব্যয় বা পরীক্ষা খরচ, পরীক্ষা সংক্রান্ত খরচ, দীর্ঘমেয়াদী বিজ্ঞাপনের জন্য এককালীন অর্থ প্রদান, এবং আরেকটা হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয়। বিলম্বিত বিজ্ঞাপন মূলত এই তিনটি কারণে সৃষ্টি হয়। কি কি? নতুন পণ্য গবেষণা ব্যয় বা পরীক্ষা সংক্রান্ত খরচ, দীর্ঘমেয়াদী বিজ্ঞাপনের উদ্দেশ্যে এককালীন অর্থ প্রদান, মানে অগ্রিমভাবে যে টাকাটা দেওয়া হয় বিজ্ঞাপনের উদ্দেশ্যে, আর এটা কি ব্যবসায় স্থানান্তর ব্যয়। এই তিনটে কারণে নর্মালি বিলম্বিত বিজ্ঞাপনের সৃষ্টি হয়। এই বিলম্বিত বিজ্ঞাপন নির্ণয় করতে পারলে নর্মালি কয়ের জন্য, ক নাম্বারে তো তোমাদের বলবে যে একটা লেনদেন দেওয়া থাকবে, একটা ঘটনা টেবিল দেওয়া থাকবে, সেই লেনদেনগুলোর মধ্যে যে কোনো তিনটি থাকতে পারে, কখনো বা যে কোনো একটা থাকতে পারে, কখনো দুইটাও থাকতে পারে। তখন তোমাকে বলবে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। তখন এই তিনটা লেনদেন যখন দেখবা তখন বলবে এই তিনটা লেনদেন কি বিলম্বিত বিজ্ঞাপন। ঠিক আছে? সো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।